আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে আসি আজকে রাত্রিবেলার আমাদের জিরো আওয়ারে। আজকে জিরো আওয়ারে প্রথম যে সরকারের যে শুরুয়াত, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বে যে সরকার, সেই সরকারের শুরুয়াতটা কেমন সেটা নিয়ে আজকের আলোচনা। এবং আজকের আলোচনায় থাকবেন মাহিদুল ইসলাম। আজকের আলোচনায় আরো লোকজন রয়েছেন। তাদের মতামত শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আসুন জিরো আওয়ারে জয়েন করুন আমাদের সঙ্গে, আপনার মতামত দিন, সেগুলো আমরা স্ক্রিনে দেখাবো। এবারে শুরু করছি আমাদের মতামত। আজকের মতামত অনুষ্ঠানের শীর্ষক গোহত্যা সার্কুলারের পেছনের সত্যিটা কি সেটা জেনে নিন। গোহত্যা সার্কুলারের পেছনের সত্যিটা কি সেটা জেনে নিন। 13ই মে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত যে সার্কুলার বেরিয়েছে, এটা 13ই মে বেরিয়েছে। 8টা বিষয় সেখানে বলা আছে, কোন পশু কখন কোন শর্তে হত্যা করা যাবে ইত্যাদি ইত্যাদি। এই পশু হত্যার সার্কুলারে পশু বলতে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ এবং স্ত্রী মোষ, মোষের বাচ্চা ইত্যাদিকে বোঝানো হয়েছে। এবং এই সার্কুলার বার করার পরে রাজ্য জুড়ে হইচই, দু ধরনের প্রতিক্রিয়া। প্রথমটা মুসলমান সমাজের কাছ থেকে একেবারে নিজাক রিয়াকশন, হতাশা আছে, রাগ আছে, বিশেষ করে সামনে ঈদ, কোরবানি বন্ধ হবে সেই চিন্তা তাদেরকে ঘিরে ধরেছে। অন্য প্রতিক্রিয়াটা কিন্তু গ্রাম বাংলার হিন্দু মানুষজনের কাছ থেকে। বহু মানুষ আছেন যারা এই কোরবানির আগে তাদের বছর 2-3 ধরে লালন পালন করা গরু বিক্রি করেন, বা অনেকে আছে 4-5 বছর দুধ দেওয়ার পরে দুধ কমতে থাকা গরুকে বিক্রি করে দেওয়া, এবং সেটা একলপ্তে একটা টাকা আছে বলে মোটা দামেই বিক্রি করেন। সাধারণ অবস্থায় যেটা 25,000 টাকা দামে বিক্রি হতো, সেই গরু এই কোরবানির আগে কিন্তু অনেক সময় 60, 70, 80,000 টাকাতে বিক্রি হয়। এবং যারা বিক্রি করছেন তারা জানেন যে কোরবানির আগে দাম বাড়ে, সেই জন্যই তারা অপেক্ষা করেন কোরবানির জন্য, বিক্রি করেন হিন্দু মানুষজন। সেই গরু যিনি কিনছেন তা কিসের জন্য সেটা জেনেই বিক্রি করছেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যারা থাকেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেই মালদা থেকে দক্ষিণ পর্যন্ত গরুর হাটে একদিন বিরাট ব্যবসা চলে। অনেকে ধার করেও 1 বছরের গরু কিনে তার পেছনে বিরাট খরচ করে বাজারে বিক্রি করার সময়ের আগেই এই সার্কুলার পেয়ে ভেঙে পড়েছেন। অনেকে বলছেন আত্মহত্যা করতে হবে, অনেকে বলছেন আমরাই তো পরিবর্তন চেয়েছিলাম, তাতে এটা কি হচ্ছে, আমরাই তো বিজেপিকে ভোট দিয়েছিলাম। কেউ কেউ মরিয়া হয়ে বলছেন অন্তত এই বছরটা ছেড়ে দিন, অন্তত যে ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠে আসুক, তারপর দেখা যাবে। গ্রাম বাংলার এই গরুর হাটে সিজনে কেনা বেচার যে আর্থিক মূল্য সেটা নাকি 2,000 কোটি টাকার মতো। অনেকে বলছেন 1,500, অনেকে বলছেন 2,000 কোটি টাকার মতো। মানে বহু মানুষের রোজগার আর বহু মানুষের ধর্মবিশ্বাস আজ একসঙ্গে ঘা খেয়েছে। কিন্তু আসুন একটু খতিয়ে দেখা যাক এই সার্কুলার কি নতুন কিছু? একেবারেই না। গত কোরবানি ঈদের আগে একেবারে ডিটো এই সার্কুলার বেরিয়েছে। একদম যে সার্কুলার আজকে 13ই মে বেরিয়েছে, সেই সার্কুলার গত বছরে ঈদের আগে, কোরবানির ঈদের আগে এই সার্কুলারই বেরিয়েছিল। প্রতি বছর এই সার্কুলার বের হয়, কেবল তৃণমূলের আমলে নয়, কংগ্রেস, বাম, তৃণমূল আমলে এই সার্কুলার বের হয়েছে। তার বয়ান সামান্য এদিক ওদিক হলেও বিষয়টা কিন্তু একই থেকেছে। মানে ওই 14 বছরের আগে কোনো গরুকে হত্যা করা যাবে না, অথবা পশুটি বার্ধক্যে আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, সেরকম সার্টিফিকেট পেলে তাকে কাটার, কেটে খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, এটা লেখা হয় ওখানে। এখানে বলি, এটা খুব দরকার জানা যে ইউরোপে দুধ দেয় এমন গরু 4 থেকে 6 বছরের মধ্যে কাটা হয়। এড়ে গরুর ক্ষেত্রে সেটা আরো কম, 1 থেকে 2 বছরের মধ্যে। যা বলতে চাইছি যে 1950-এর আইন আছে, সেই অনুযায়ী প্রত্যেক কোরবানি ঈদের আগে এই সার্কুলার এসেছে। এই আইন রাজ্যের তৈরি, কেউ এই আইন বদলানোর কোনো চেষ্টা করেননি, এমনকি কোনো সংশোধন আনারও চেষ্টা হয়েছে তেমনও নয়। কিন্তু এবারে সেই একই সার্কুলার বের হতেই এই বিরাট প্রতিক্রিয়া কেন?
কারণ সেই শুরু থেকে এটা হচ্ছে সেই আইন বা সার্কুলার যা কেবল তৈরি হয়েছে, খাতায় আছে। কেউ এই সার্কুলারকে আক্ষরিক অর্থে লাগু করার কথা বলেননি, সবাই দিনটাকে পার করে দিয়েছেন। আইন বদলাতে গিয়ে যে বিতর্ক, যে ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়ে চর্চা হবে, সেটাকে আলতো করে এড়িয়ে গেছেন। অথচ এই নিয়ম বাম সরকার এসে অনায়াসে বদলাতে পারতেন। এই সার্কুলার 2011-তে মমতার সরকার এসে অনায়াসে বদলাতে পারতেন, বদলাননি। কিন্তু সার্কুলার জারি করে তাকে এনফোর্স করার চেষ্টাও করেননি। গত বছরে থানায় যে পুলিশ ছিল, আজ 4 মের পর থেকে সবাই বদলে গেছেন তেমন তো নয়। সেই একই পুলিশ এবারে সার্কুলার বেরোবার সঙ্গে সঙ্গেই নির্দেশ পেয়ে গেছেন। সেই নির্দেশ এবারের সার্কুলার দুদুহাতি নয়, এবারেরটা লাগু করতে হবে। কাজেই রিয়াকশন দেখতে পাচ্ছি আমরা। নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত কোরবানি বন্ধ হবার ভয়ে আতঙ্কিত মুসলমান মানুষজনের চেহারা দেখতে চেয়েছিলেন, কিন্তু এর উল্টো দিকে এক বিরাট সংখ্যক হিন্দু মানুষজনের এই হাহাকারের কথা একেবারেই মাথায় রাখেননি। তাহলে এই আইন এতদিনে হতো কি? আইনে তো বলাই আছে, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটা যে বলির উপযুক্ত, মানে কোরবানির উপযুক্ত, সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারে না। কাগজে সেই অনুমতি দিতেন ক্রেতা বিক্রেতা, আর তার জন্য একটা মূল্য ধরে দেওয়া হতো। ভালো করে মাখুতেল তুমি কি আমার পর ওখানে বসে রয়েছেন, যে করে যে গরু বিক্রি হচ্ছে একটা সই করে দিচ্ছেন, ব্যাস চলে যাচ্ছে। ওটা কত বছর কি বছর, একটা নিয়ম রক্ষার ব্যাপার ছিল। কেবল এটা নয়, এরকম হাজার একটা আইন আছে যে আইন কেবল তাকে রাখা আছে, লাগু করা হয় না। ধরুন আইন আছে আপনি প্রকাশ্যে কোনো মাংসই কাটতে পারেন না, আছে, সেটা আইনত অপরাধ। তাতে অ্যানিমাল ক্রুয়েলটি আর হাইজিন মানে স্বাস্থ্য সচেতনতার ধারা জুড়ে দেওয়া আছে, জেল জরিমানা দুটোই হতে পারে। কিন্তু বাস্তবটা কি? হাজির দোকান থেকে মফস্বলে উল্লম্ব হয়ে ঝুলে খাসি, পাঠা, ভেড়া, কেউ কি মানা করেন? প্রকাশ্যে সেই খাসি কাটা হয়, এবারে সামনে সেই খাসি কাটা হচ্ছে, ঝোলানো হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, রাং দে, গর্দান দে, হচ্ছে তো। প্রতি কালী পুজো এবং প্রতি বছরের বিভিন্ন সময়ে অজস্র বলি হয়, অজস্র বলি হয়। ছাগল বলি হয়, পাঠা বলি হয়, হাঁস বলি হয়, হয়তো মোষ বলি হয় দুর্গাপুজোর সময় আমাদের এই পশ্চিমবঙ্গে, যা আইনত অপরাধ। একটা বলিও দেওয়া যায় না, কিন্তু হয়। কে মানছে? কার কথা? আইন আছে কিন্তু মানা হয় না। কিন্তু যদি কেউ চান তাহলে সেগুলোকে বন্ধ করে দিতে পারেন। পাবলিক প্লেস দখল করা যায় না, আইন আছে, কিন্তু ফুটপাত দখল হয়, ভাঙাও হয়, আবার নতুন করে দখলও হয়। জলাজমি নিয়ে অত্যন্ত কড়া আইন আছে। আমাদের বাইপাসের পূর্বের জলাজমি সেই কবে থেকেই সরছে তো সরছে। ইনফ্যাক্ট বাইপাসের পূর্বে সমস্ত কনস্ট্রাকশন সেই অর্থে বেআইন, কিন্তু হয়েছে। ধরুন রাজাকাটরা, বড় বাজার, ইললিগাল কনস্ট্রাকশন ভাঙতে শুরু করলে জায়গাটা গড়ের মাঠ হয়ে যাবে। ঢুকে দেখেছেন রাজাকাটরাতে? আমি আমার একটা ছবি, কবির ছবির শুটিং করতে গিয়ে বুঝেছিলাম যে সমস্তটাই বেআইনি, সাংঘাতিক বেআইনি কনস্ট্রাকশন। কিন্তু ওখানে গেলে বুঝবেন সম্পূর্ণ মানুষজনেরা ওখানে থাকেন। আমি তো ঘরে ঢুকে অবাক, এসি, সমস্ত ব্যবস্থা, এবারে বিশাল ড্রয়িং রুম, ডাইনিং রুম, কি ব্যাপার, মানে বাইরে থেকে কিছু বুঝতেই পারবেন। এরকম ভুরি ভুরি উদাহরণ তো দেওয়াই যায়। ধরুন একটা আইন আছে শহরের সৌন্দর্য নষ্ট করার, সেই আইনে আপনাকে 1 থেকে 3 বছরের জেলে পাঠানোর ব্যবস্থা আছে। আপনি যদি দেওয়ালে ভোট দিন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইত্যাদি নিয়ে লেখেন, মানে যা খুশি লেখেন, যদি কিছু লেখেন, কেবল এই দোষে আপনাকে জেলে পাঠানো হতেই পারে। কিন্তু সরকার এসব আইন সময় বিশেষে লাগু করে, সময় বিশেষে ইগনোর করে। সরকারি দপ্তর নোটিশ ছাড়া ধর্মঘট করাই যায় না। কিন্তু হাজার একটা হরতাল তো আমাদের সময় হয়েছে, ওই আইনের দিকে কেউ তাকিয়ে রাখেননি। কিন্তু মমতা সরকার এসে ঠিক ওই আইনটাকেই কাজে লাগিয়ে ধর্মঘট রুখেছে। এখন সরকারে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল এখন বিরোধী। একটা বন্ধ থেকে দেখুন, ওই একই আইনে ধর্মঘট বাতিল করে দপ্তর খোলা রাখবে শুভেন্দু সরকার। মুদ্রা ব্যাপার হচ্ছে আইন নয়, আইনের ইন্টারপ্রিটেশন, আর সেই আইনে সরকারে থাকা শাসক দল কতটা প্রয়োগ করবে, কতটা উপেক্ষা করবে। বাংলার বিজেপি সরকারের সাহস হবে কালী পুজোতে বলি বন্ধ করা? ধক আছে নাকি? রাজ্যের সর্বোচ্চ মাংসের দোকানগুলোকে জানিয়ে দেওয়া প্রকাশ্যে এই কাজ করা যাবে না, পারবেন না। কিন্তু 1950-এর আইন মেনে পশু সুরক্ষার নামে কোরবানির আগে প্রথম রাতেই বেড়াল মারার মতো চাপে রাখার জন্য সাফ জানিয়ে দিলেন স্লটার হাউস ছাড়া গরু কোরবানি দেওয়াই যাবে না, মানে কোরবানি হবেই না। কিন্তু সেই দেখ কেমন লাগে প্রকল্পেতে একটা ফাঁক থেকে গেছে। এই কোরবানির পশু বিক্রি তো কেবল মুসলমান মানুষজন করেন না, হিসেব বলছে গোয়াটায় 70-75% বিক্রেতা হিন্দু। হ্যাঁ, তারা সংকটের মুখে। গেরস্থ হিন্দু যাদের ঘরে 3-4টে গরু আছে,
সেখানে একটা এড়ে বাছুর আছে, তাকে কতদিন খাওয়াবে? 1 বছর, 12 মাস, 14 মাস, 16 মাস, তারপর তো তাকে বিক্রি করতে হবে, না হলে তাকে রাখবে কে, পুষবে কে? আইন তো আছে পাবলিক প্লেসে জবরদখলের বিরুদ্ধে, কিন্তু মানুষ করবেটা কি? বিভিন্ন পাবলিক প্লেস ঝুলেই চড়ে হকারি ব্যবসা, ছোট দোকান, ছোট খাবারের দোকানের ব্যবসা, স্টেশনের বাইরে জনবহুল রাস্তা বা বাজারের পাশেই গড়ে ওঠে অসংখ্য মানুষের পেট চালানোর ব্যবস্থা। আরে ভাত দেবার মুরদ নেই যে সরকারের, সেই সরকার পেটে হাত দেবে কেন? সেই বাজারে চলছে বুলডোজার। আইনত সিদ্ধ, কিন্তু আইন যে পেটের তোয়াক্কা করে না, সেই আইন আবার আইন নাকি? যে আইন পেটের ভাত কেড়ে নেয় সেই আইন আর যাই হোক মানুষের আইন হতে পারে না। আর যে আইন শিয়ালদহ থেকে বর্ধমান থেকে হকারদের উচ্ছেদ করছে, যে আইন বাংলার বিস্তীর্ণ অঞ্চলে পুরুষানুক্রমে চালিয়ে যাওয়া ঘোষদের গোহাটার ব্যবসা বন্ধ করে পেটের ভাত কেড়ে নিচ্ছে, তা আইন হতে পারে না। এই ঘোষেরাই তো এবারে মধ্য দক্ষিণ বাংলাতে বিজেপির সবচেয়ে বড় সমর্থক ছিলেন, তারা কাঁদছেন। ওই শিয়ালদহের এক মহিলা হকার, তার ফেসবুক দেখলাম, আমি নাম বলছি না, খারাপ লাগবে, তার ফেসবুকে 23 এপ্রিল, এই 26 এপ্রিল, দুদিন আমি দেখলাম পদ্ম ফুল সাজিয়ে তিনি পোস্ট করেছেন। খুব সরাসরি বিজেপিকে ভোট দিন বা এরকম না, পদ্ম ফুল সাজিয়ে তিনি পোস্ট করেছেন, সেখানে লাভ সাইন দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আজ তার 40 বছরের হকারি করে পেট চালানো বন্ধ হয়ে গেছে। তিনি ওই শিয়ালদা প্ল্যাটফর্মে 3 থেকে 5 নম্বরের মধ্যে হকারি করতেন। বলতেই পারেন আইন তো ছিল, হ্যাঁ আইন তো ছিল। বামফ্রন্ট বা মমতার সরকার তখনও এই আইনকে একেবারে খোলনলচে পাল্টে ঠিক করে নিতে পারতেন, কিন্তু কেউ বাধা দিত না, দেননি। ভোট বাক্সের রাজনীতি করছিলেন। আজ মানুষের পেটে পা পড়ছে, এবারে শিক্ষা নিন। বিজেপি তার সমস্ত সাম্প্রদায়িক এজেন্ডাগুলোকে একেবারে পরিষ্কার, তাদের বুলডোজার তপসিয়াতেই চলবে। তাদের পুলিশ বেধড়ক লাঠি চালিয়ে মুহূর্তের মধ্যে ছত্রখান করে দেবে পার্ক সার্কাসের জমায়েত। সংখ্যালঘু মানুষেরা বুঝুন, আপনাদের ভোট বিভাজন, আপনাদের অস্তিত্বে টান পড়েছে। সংখ্যাগুরুর গরিব মানুষজন বুঝুন, বিজেপি সরকারের আগামী নীতিগুলো কোন প্রবাহে চলতে থাকবে, কোন মুখ হয়ে তারা চলছে, যেখানে গণতান্ত্রিক প্রতিবারের শহরও চাপা পড়ে যায়। হ্যাঁ, মমতার সরকার আর দলের দুর্নীতি আর ঔদ্ধত্যের এক বিরাট কুৎসিত নাচন আমরা দেখেছি। মন্ত্রীদের মনে হতো এক একজন কুবলাই খান, নিদেন পক্ষে চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু মোটের ওপর পুলিশ যেখানে সেখানে গুলি চালায়নি, মোটের ওপরে গরিব মানুষজনের জীবন জীবিকার উপরে বিরাট আঘাত আসেনি, এবং অবশ্যই ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু মানুষজন সুরক্ষিত ছিলেন এই বাংলাতে। মাত্র সপ্তাহখানেকের বিজেপি শাসন কিন্তু শুরু থেকেই এক বড় ডিপারচার, এক বড় পরিবর্তন, এক বড় বিচ্যুতির কথা বলছে, যা সংখ্যালঘুদের আরো বেশি অসহায় করে তুলবে, যা গরিব মানুষজনকে তাদের জীবন জীবিকার প্রশ্নে আরো বেশি প্রশ্নের মুখে ফেলবে। একটা সরকার এসেছে, সবে মাত্র ক্ষমতায় বসেছে, এখনই আমরা এরকম কঠোর সমালোচনা করছি কেন? একটা হানিমুন পিরিয়ড তো দেওয়াই উচিত। কারণ অন্তত সরকার চালানোর ক্ষেত্রে তারা আরো একটু মানবিকতার পরিচয় দিন। গরিব মানুষজনের ভোটে নির্বাচিত এক সরকার, গরিব মানুষজনের সঙ্গে থাকুন, সেটা বলার জন্য। অন্যদিকে এই সরকারের ক্ষমতাসীন দল বিজেপি, তাদের মাথা সংগঠন আরএসএস এর আমরা আদর্শগতভাবে বিরোধী, সেই বিরোধিতা চলতেই থাকবে। কিন্তু সরকার যারা এসছেন তারা তো আরএসএস এর আদর্শ নিয়ে চলতে পারেন না। তারা তো নিজেরাই বলছেন আমরা পশ্চিমবঙ্গের সরকার, এটা বিজেপি সরকার নয়। যদি পশ্চিমবঙ্গের সরকার হয় তাহলে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কথাগুলো ভাবুন, ভাবতে হবে। আপনারাও ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। একদিকে সেনা প্রত্যাহারের ঘোষণা, মাঠে নামলো বিজিবি। দেশ কি সত্যিই স্বাভাবিক? সেনা প্রধানের বক্তব্যের নেপথ্যের আসল বাস্তবতা কি? আমি গতকালকেও খুব ছোট্ট করে আরেক প্রসঙ্গের ভিডিওতে এ বিষয়ে কথা বলেছি যে সেনাপ্রধান মুখে বলছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যার কারণে দেশের মানুষের মনে প্রশ্ন আসছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যি পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সংকট দানা বাঁধছে? সেনাবাহিনী কি আসলেই ব্যারাকে ফিরে যাচ্ছে, নাকি দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এই সংখ্যা আরো বহুগুণ বেড়ে যেতে পারে? সম্প্রতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বড় বার্তা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখনো যেসব সেনা সদস্য মোতায়েন রয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যেই ব্যারাকে ফিরতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানেই একটা মস্ত বড় কিন্তু রয়েছে। সেনাপ্রধান একই সাথে সাব জানিয়ে দিয়েছেন একই অনুষ্ঠানে ব্যারাকে ফেরার আশা থাকলেও
তারপরও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। অর্থাৎ সেনাবাহিনী মাঠ থেকে একেবারে চলে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, সেনাবাহিনী মাঠে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধানের এই বক্তব্যের আসল বাস্তবতা কি? একদিকে সেনা প্রত্যাহারের আশা, অন্যদিকে ঠিক একই দিনে রাজধানীতে বিজিবি মোতায়েন। দেশ কি আসলেই স্বাভাবিকের দিকে যাচ্ছে, নাকি বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে? গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সেখানেই তিনি দেশের চলমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অত্যন্ত খোলামেলা ও তাৎপর্যপূর্ণ কথা বলেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ডিপ্লয়েড আছি। অর্থাৎ সেনাবাহিনী এখনো মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। এই ডিপ্লয়মেন্ট কিন্তু আজকের বা কালকের নয়। সেনাপ্রধান নিজেই মনে করিয়ে দিয়েছেন যে 2024 সালের 20 জুলাই থেকে তারা এই কাজ করে যাচ্ছেন এবং এখন সেই দায়িত্ব পালন করছেন। ভাবুন একবার, 2024 সালের জুলাই মাস থেকে আজ 2026 সালের মে মাসও আমরা শেষ করতে যাচ্ছি, তখনও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সারা দেশে সেনা সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ প্রায় 2 বছর হতে যাচ্ছে। সেনাপ্রধান নির্দিষ্ট তথ্য দিয়ে জানিয়েছেন, এখনো প্রায় 16 থেকে 17 হাজার সেনা সদস্য বাংলাদেশের 62টি জেলায় মোতায়েন আছেন। যদিও আগের তুলনায় অনেক সৈনিক উইথড্র বা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণ উইথড্র বা প্রত্যাহার করা সম্ভব হয়নি। আগে এটি ছিল 30 হাজারের মতো। তবে সেনাপ্রধান একটি ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। কিন্তু ব্যারাকে ফিরলেই কি সেনাবাহিনীর কাজ শেষ? না, এখানেই আসছে মূল টুইস্ট। সেনাপ্রধান অত্যন্ত বাস্তবসম্মতভাবে বলেছেন, ব্যারাকে ফেরার আশা থাকলেও দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে কিছু কাজ করে যেতেই হবে। সরকার যতক্ষণ পর্যন্ত চাইবে, সেনাবাহিনী মাঠে থাকবে এবং বিভিন্ন কাজ করে যাবে। যেমন উদাহরণ হিসেবে তিনি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেমন এখন ফিল্ড ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তার মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই যেমন জ্বালানি তেলের ডেপো বা এই জাতীয় স্পর্শকাতর জায়গাগুলোর সুরক্ষায় সেনাবাহিনী এখনো নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে সরকারকে এরকম জরুরি সহায়তা দিয়ে যেতে হবে। পাশাপাশি সেনাপ্রধান সেনাবাহিনীর নিজস্ব কাঠামোগত দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের যে প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি। আমাদের নিজস্ব যে পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। খুবই স্বাভাবিক কথা। একটি পেশাদার সেনাবাহিনীর মূল কাজই হলো ব্যারাকে থেকে কঠোর প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া। দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকলে নিয়মিত প্রশিক্ষণে কিছুটা হলেও তো প্রভাব পড়ে। তাই সেনাপ্রধান চান সেনাবাহিনী যেন দ্রুত তার নিজস্ব পদ্ধতিতে ফিরে যেতে পারে। সেনাপ্রধান যখন সেনাবাহিনী তুলে নেওয়ার কথা বলছেন, ঠিক তখনই আমাদের সামনে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, দেশের বাস্তব অবস্থা আসলে কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ কি এখন পুরোপুরি সক্ষম? বাস্তবতা বলছে পুলিশ এখনো একা সব পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি সক্ষম নয়। আর এই অক্ষমতার স্পষ্ট উদাহরণ পাওয়া গেছে ঠিক সেদিনই যেদিন সেনাপ্রধান এই বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, গতকাল বৃহস্পতিবারই যখন সেনাপ্রধান সেনা প্রত্যাহারের আশা প্রকাশ করছেন, ঠিক সেই দিনই দেশের রাজধানী এবং এর আশপাশের জেলাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ
এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য ঢাকা সহ আশপাশের এলাকায় এই বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর, বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা। এই এলাকাগুলোর নাম শুনলেই আপনারা বুঝতেই পারছেন এগুলো কতটা যানজট প্রবণ এবং উৎসবের সময় কতটা ঝুঁকিপূর্ণ ও জনাকীর্ণ হয়ে ওঠে। বিজিবির সেই ফেসবুক পোস্টে আরো কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস বা তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের ঠিক 7 দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত অর্থাৎ মোট 10 দিন বিজিবি সদস্যরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন। তাদের মূল কাজ হবে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করা। এর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও তীব্র যানজট প্রবণ এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিজিবি সদস্যরা সরাসরি সহায়তা করবেন। এখন যদি আমরা পুরো বিষয়টি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, দেশ এখনো পুরোপুরি স্বাভাবিক বা শান্ত নেই। ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শৃঙ্খলা ধরে রাখতে যদি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ঢাকার রাস্তায় নামাতে হয় তবে ভেতরের পরিস্থিতি যে এখনো পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি তা স্পষ্ট। বিজিবির কাজ এই ঢাকার আইন শৃঙ্খলা যানজট নিয়ন্ত্রণ করা নয়, সেনাবাহিনীর কাজ নয়, এটি পুলিশের কাজ। অর্থাৎ পুলিশ কিন্তু কাজে ফেরেনি। আপনি যারা ঢাকায় চলাফেরা করেন, ঢাকার রাস্তাঘাটে চলাফেরা করলেও বোঝেন যে ট্রাফিক পুলিশের অবস্থাটা কি। এই দেখছেন এক সময় আছে, এই দিনের বাকি সময় নেই, অর্থাৎ এইভাবেই চলছে কিন্তু পুলিশ। আর এসব কারণে আশঙ্কা করা হচ্ছে যে বর্তমানে যে 16-17 হাজার সেনা সদস্য মাঠে আছেন, পরিস্থিতি যদি কোনো কারণে সামান্যতম অবনতি ঘটে তবে যে কোনো মুহূর্তে এই সংখ্যা 50,000-এ পরিণত হতে পারে। কারণ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা চলে না। একদিকে যেমন ঠিক তেমনি দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ প্রশাসন, সেই প্রতিষ্ঠানগুলো যে ভেঙে ফেলানো হয়েছে সেই ভঙ্গুরই আছে। অর্থাৎ সেনাবাহিনীর হাতেই আছে, কিন্তু দেশের শৃঙ্খলা রক্ষার বলা যায় মূল দায়িত্ব সেনাবাহিনীর হাতেই আছে। তাহলে পুরো বিষয়টির সার সংক্ষেপ কি দাঁড়ালো? সেনাপ্রধান পেশাদারত্বের খাতিরে এবং সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যারাকে ফেরার আশা প্রকাশ করছেন, যা অত্যন্ত যৌক্তিক। এটাই তো হবার কথা। কিন্তু দেশের বাস্তব পরিস্থিতি এবং উৎসবের মৌসুমের চাপ সামলাতে এখনো পুলিশ একা যথেষ্ট নয়, যার কারণে বিজিবিকে মাঠে নামাতে হচ্ছে। আর সরকার যতদিন চাইবে সেনাবাহিনী পুরোপুরি মাঠ ছাড়ছে না। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটি বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা শুধু আশা করতে পারি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সবাই মিলে দেশের মানুষকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেবে। দেখুন, পুলিশ নিয়ে নানা ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। দুদিন আগে মিরপুরে আক্রান্ত হয়েছে, গতকালকে চট্টগ্রামে এক ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ জনগণ দ্বারা অবরুদ্ধ হয়েছে। অর্থাৎ পুলিশের অবস্থাটা কিন্তু এমন, সেনাবাহিনী যতই মুখে বলুন না কেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। দেশ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আছে। আমরা প্রত্যাশা করেছিলাম বা দেশের মানুষ প্রত্যাশা করেছিল, বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে এই যে অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ ইউনূসের যে একটা অবৈধ নির্বাচন, এই নির্বাচনের পরে দেশ শান্ত হবে। শান্ত হয়নি, কিছুই হয়নি, দেশের কোনো উন্নতি হয়নি। দেশের উন্নতি যদি হতো, আপনি এই যে গত 3 মাসে দেশে কোনো বিনিয়োগ হয়েছে? নির্বাচিত সরকারের 3 মাস আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কাজেই দেশ যে ভয়ঙ্কর সংকটে, আবার যে একটা যুদ্ধাঙ্গী পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে, আমি বললাম
যে 16,000 17,000 সৈন্য এটা 50,000-এ যে কোনো সময় রূপ লাভ করতে পারে, দেশ এই অবস্থায় আছে। দর্শক, তাহলে আপনি অনুমান করুন, বুঝুন যে দেশ কোথায় আছে। এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, উত্তরণ ঘটতে হবে। কিভাবে ঘটতে হবে সেটাই এখন প্রশ্ন। জাগরণ হতে হবে, সোজা কথা। চরম একটা অনিশ্চয়তার দোলাচলে ঢুকে পড়েছে। আজ থেকে 2 বছর আগের বাংলাদেশের কথা বারবার সামনে আসছে, যে 2 বছর আগে কি আমরা এমনটা ছিলাম না। আমরা সেই বাংলাদেশ ফেরত চাই। ফেরত চাইতে হলে আমাদের কাজ করতে হবে, আমাদের জাগতে হবে, জাগরণ তৈরি করতে হবে। এছাড়া আমরা 2 বছর আগের বাংলাদেশ তো ফেরত পাবোই না, বরঞ্চ আজকে যে অবনতি আছে সামনে আরো অবনতিতে যাবে। আপনি কি অবনতি চান? যদি না চান তাহলে জেগে উঠুন বাংলাদেশের মানুষ, এটিই বলবো। এছাড়া বলার কিছু নেই। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।